বন্ধুরা নমস্কার। আমি জানি যে সারা ভারতবর্ষে এখন একটা প্রশ্ন রাজনীতি সচেতন মানুষের মাথার মধ্যে ঘোরাফেরা করছে এবং আপনাদেরও সবার মাথার মধ্যে ঘোরাফেরা করছে। সে প্রশ্নটা হলো, কংগ্রেস কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? কংগ্রেস কি আবার তার হারানো গৌরব ফিরে পেতে পারবে? এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব একেবারে নিরপেক্ষভাবে, কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে, এবং আপনাদের মনের কথাটা বলবো, আপনাদের অভিজ্ঞতার কথা বলবো। তার কারণে ভিডিওটা একেবারে না টেনে সবটা শুনবেন। সবটা শুনলে বর্তমান ভারতের রাজনীতি সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাবেন এবং নিরপেক্ষ ধারণা পাবেন, যা আপনারা যে পার্টি করেন না কেন, কেউ কংগ্রেস করতে পারেন, কেউ বিজেপি করতে পারেন, কেউ তৃণমূল কংগ্রেস করতে পারেন, কেউ সিপিএম করতে পারেন, কেউ অন্য কোনো পার্টি করতে পারেন, ত্রিপুরাতে কেউ তিপ্রামথা করতে পারেন, আসামে কেউ অগপ করতে পারেন, AUDF করতে পারেন, SUCI করতে পারেন। যে কোনো পার্টি করেন না কেন আপনার কাজে লাগবে, কারণ রাজনীতিটাকে যত নিরপেক্ষ দৃষ্টিতে আপনি দেখতে পারবেন তত রাজনৈতিকভাবে আপনি নিজে মজবুত হবেন। এটা আপনারও রাজনৈতিক জীবনে কাজে লাগবে। প্রথমত বন্ধুরা, খেয়াল করেছেন নিশ্চয়ই সবাই যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুটো জিনিস হয়েছে। একটা জিনিস হলো, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া বন্ধ হয়েছে। আপনারা এর আগে বহু কংগ্রেস নেতাকে কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে দেখেছেন। সে মহারাষ্ট্রে হোক, সে দিল্লিতে হোক, সে রাজস্থানে হোক, সে ঝাড়খণ্ডে হোক, হরিয়ানাতে হোক, বিহারে হোক, পশ্চিম বাংলায় হোক, তারপরে ত্রিপুরাতে তো বলেই লাভ নেই, ত্রিপুরাতে কংগ্রেসটাই একসময় বিজেপি হয়ে গেছিল। তো অসংখ্য কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করেছে, কিন্তু এইটা বন্ধ হতে দেখেছেন আপনারা গত এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর, অর্থাৎ 4 জুন থেকে আপনারা আর কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগদানের হিড়িক আর দেখেননি। আমার মনে হয় এ ব্যাপারে আপনাদের আর আমার এই বক্তব্যের মধ্যে কোনো নেই, দ্বিমত নেই, কোনো ধরনের পার্থক্য নেই। নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আরেকটা জিনিস আপনারা দেখেছেন, যারা খবরাখবর রাখেন, নিয়মিত জাতীয় সংবাদ মাধ্যমগুলো যারা দেখেন, তারা দেখেছেন এটা যে অনেক জায়গাতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান হয়েছে বা হচ্ছে। যেমন মহারাষ্ট্রে একজন বিজেপির প্রাক্তন সাংসদ, তিনি আপনার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। তারপরে বিহারে একজন বড় বিজেপি নেতা, তিনি সম্ভবত প্রাক্তন MLA, তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। তারপর আপনারা দেখেছেন আসামে একজন বিজেপির প্রাক্তন MLA এবং পুরনো দিনের বিজেপির নেতা, তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। আপনারা এই রকমভাবে বিহারে দেখেছেন, ঝাড়খণ্ডে দেখেছেন, হরিয়ানাতে তো অনেক বিজেপি নেতাকে আপনারা কংগ্রেসে যোগদান করতে দেখেছেন। তাহলে দুটো মেজর জিনিস আপনারা দেখেছেন এই কিছুদিনের মধ্যে। সেটা হলো যে বিজেপিতে মানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া বন্ধ হয়েছে, আর বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা শুরু হয়েছে। এই দুটো মেজর ঘটনা। কিন্তু এবার এই দুটো ঘটনার সঙ্গে সঙ্গে এইটা বলা যাবে না যে কংগ্রেসের পুনরুত্থান হয়ে গেছে বা কংগ্রেস আবার পুরনো গৌরব ফিরে পেয়েছে, আবার কংগ্রেস সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই কথা এত সহজে এত কম সময়ের মধ্যে বলে দেওয়া সম্ভব হবে না। এর সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলোকে দেখতে হবে। কি দেখতে হবে? যে কংগ্রেসের এখন দুটো ক্ষমতার উৎস। একটা হলো কংগ্রেস প্রেসিডেন্ট, যিনি কংগ্রেস প্রেসিডেন্ট মানে একটা ক্ষমতার উৎস। আর একটা হলো লিডার অফ দ্য অপোজিশন ইন লোকসভা, রাহুল গান্ধী। তো মল্লিকার্জুন খার্গে, যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রয়েছেন, তিনি যদিও খুব ক্ষমতাধর ব্যক্তি এবং তার পজিশন খুব ক্ষমতাশালী পজিশন, কিন্তু তিনি রাহুল গান্ধীকে ক্রমে ক্রমে এগিয়ে দিচ্ছেন। তিনি যেহেতু প্রবীণ ব্যক্তি এবং অনেকটাই বয়স হয়ে গেছেন, তিনি মানে একজন অভিভাবকের মতন তিনি রাহুল গান্ধী যাতে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে বা রাজনীতিতে আরও বেশি ডমিনেন্ট পজিশনে আসতে পারে, তার জন্য তিনি পেছন থেকে সহযোগিতা করছেন এবং রাহুল গান্ধীর বিপরীতে আলাদা শক্তি কেন্দ্র তৈরি করে রাহুল গান্ধীকে আটকানোর চেষ্টা করছেন না। ফলে কি হয়েছে, দুটো বড় বড় পজিশন কিন্তু একসঙ্গে এক সূত্রে কাজ করছে। রাহুল গান্ধীকে আপনারা অনেকটা প্যাসিভ মুডে এর আগে দেখেছিলেন। গত 10 বছরে অনেক সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু এখন আপনারা দেখছেন যে লোকসভা নির্বাচনের আগের ভূমিকাটাকে বাদও যদি দেই,
ফলাফলের পরের যে ভূমিকাটা এটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আর এই যে অ্যাগ্রেসিভ যে ভূমিকাটা গান্ধী পরিবারের প্রতি ভারতবর্ষে একটা বিশাল অংশের মানুষের সবসময়ই একটা আবেগ ছিল, এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি ছোটবেলা থেকেই দেখেছি, ইন্দিরা গান্ধীর প্রতি দেখেছি মানুষের টান, রাজীব গান্ধীর প্রতি দেখেছি, এরপরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এদের সবার প্রতি একটা টান। এই গান্ধী পরিবারের কথা শুনলে পরে একটা বিশাল অংশের মানুষ, সব মানুষ না কিন্তু এখনো বিশাল অংশের মানুষ রয়েছে যারা গান্ধী পরিবারের নামও শুনতে পারে না, এইরকমও কিন্তু মানুষ রয়েছে, এটাও কিন্তু সত্য। এরকমও মানুষ রয়েছে যারা গান্ধী পরিবারকে একেবারে পছন্দ করে না, গান্ধী পরিবারকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে যাতে না পারে সেটা আটকানোর ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, এরকম মানুষও ভারতবর্ষে রয়েছে। কিন্তু একটা বিশাল অংশের মানুষ এমনও রয়েছে যারা চায় এই গান্ধী পরিবার থেকে কেউ দেশের প্রধানমন্ত্রী হোক আগামী দিনে। তো সেই ক্ষেত্রে যখন রাহুল গান্ধী অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে, তখন ধীরে 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 রাহুল গান্ধীর পেছনে ভিড় বাড়তে শুরু করেছে। এইটা আমরা সবাই দেখেছি, আপনারা সবাই দেখেছেন। যদি মানে কারোর ব্যতিক্রম নিয়ে মতামত থাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এই যে রাহুল গান্ধীর সক্রিয়তা এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এবং কংগ্রেসের মধ্যে বিভিন্ন নেতা একে অপরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেওয়া। আগে আপনারা দেখেছেন কংগ্রেসের এরকম মানে গোষ্ঠীবাজির কারণে কংগ্রেসের ভাবমূর্তি কংগ্রেসের নেতারাই খারাপ করতো। একজন নেতা আরেকজন নেতাকে প্রকাশ্যে আক্রমণ করতো, আক্রমণ বলতে রাজনৈতিকভাবে আক্রমণ করতো, নিচু দেখানোর চেষ্টা করতো, এইগুলি সব করতো। এগুলি সব কংগ্রেসে হয়েছে, এগুলি লুকোনোর কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা এইটাও দেখেছেন এখন রাহুল গান্ধীর উত্থানের সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো কমতে শুরু করেছে এবং কমতে কমতে এখন তো দেখাই যায় না। এখন বিজেপির আপনার বিভিন্ন লোকসভা হোক বিধানসভা হোক টিকিট বন্টন নিয়ে ঝামেলা হয়, বিজেপির ভেতরে ঝামেলা হচ্ছে, কিন্তু কংগ্রেসের ভেতরে কোনো ঝামেলা দেখা যাচ্ছে না। টিকিট নিয়ে টিকিটের জন্য পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিসে চেয়ার ছোড়াছুরি, ঢিলাঢিলি, মারামারি, ধাক্কাধাক্কি করা, এইগুলি কংগ্রেসের মধ্যে একেবারেই এখন দেখা যাচ্ছে না। সে পশ্চিমবঙ্গই হোক, সে আসামই হোক, সে মহারাষ্ট্রই হোক, সে জম্মু কাশ্মীরে তো বিধানসভা নির্বাচনের টিকিট বন্টন চলছে। আপনারা দেখেছেন কংগ্রেসের কোনো ঝামেলা নাই, যত ঝামেলা সব বিজেপির টিকিট বন্টন নিয়ে। আপনারা দেখছেন টিকিট বন্টন নিয়ে হরিয়ানা বিজেপিতে ঝামেলা, কিন্তু কংগ্রেসের মধ্যে কোনো ঝামেলা নেই। কংগ্রেস বলেছে যে ভাই তোমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডোনেট করো পার্টিকে, আর ফর্ম নিয়ে যাও, ফর্ম ফিল আপ করে জমা দাও। দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কংগ্রেস কর্মী নেতা তারা ক্যান্ডিডেট হওয়ার জন্য এই আপনার করছে, অ্যাপ্লিকেশন করছে এবং টাকা জমা দিচ্ছে এবং কোথাও কোনো ঝামেলা হচ্ছে না। এই যে ঘুরে দাঁড়ানো, এইটাকে ঘুরে দাঁড়ানো বলে, এইটাকেই বলে ইউটার্ন করা, যে তার যে এই নেগেটিভিটি থেকে তার পজিটিভিটিতে আসা এবং এই যে নেতার প্রতি একটা আনুগত্য যেটা অনেকটা কমে গেছিল, যার ফলেই রাহুল গান্ধীর বিরোধিতা করে, আপনার কংগ্রেস দলের বিরোধিতা করে, কংগ্রেসের নেতাদের বিরোধিতা করে বহু নেতাকে, বহু কংগ্রেস নেতাকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে দেখা গেছে। সে আসামের হিমন্ত বিশ্ব শর্মাই হোক, অথবা আপনার মানে দিল্লিতেই হোক, মহারাষ্ট্রে হোক, উত্তরপ্রদেশে হোক, রাজস্থানে হোক, সর্বত্র অসংখ্য কংগ্রেস নেতাকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা গেছে। তো এই যে হয়েছিল এই ঘটনাগুলো, এর পেছনে একটা বড় কারণ হলো নেতার প্রতি বিশ্বাস, নেতার প্রতি আনুগত্য, এইটা লুপ্ত হওয়া, এটা হয়েছিল। এখন আবার এই নেতার প্রতি আনুগত্য বাড়তে শুরু করেছে এবং নেতার প্রতি বিশ্বাস বাড়তে শুরু করেছে। নেতাও ছুটে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষ, এদিক থেকে ওদিকে যাচ্ছেন, একেবারে পিছিয়ে পড়া মানুষদের কাছে যাচ্ছেন, তাদের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের মতন হয়ে তাদের মনের কথাটা শোনার চেষ্টা করছেন। একদিকে প্রধানমন্ত্রী যখন নিজের মন কি বাত বলছেন এবং সারা দেশের মানুষকে সেই নিজের মনের কথা শোনাচ্ছেন, তখন রাহুল গান্ধী কি করছেন, কখনো মুচির বাড়িতে চলে যাচ্ছেন, কখনো ক্যাব ড্রাইভারের কাছে যাচ্ছেন, কখনো অন্য কোনো অতি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তাদের মনের কথা শুনছেন। এই যে রাহুল গান্ধীর এই যে নতুন রূপটা, এই নতুন রূপটা তার প্রতি মানুষকে আকৃষ্ট করছে এবং এইটা দেখে দেখে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের মনের মধ্যে একটা নতুন করে আশা জেগেছে যে পার্টিটা বোধহয় ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পার্টিটা বোধহয় আবার ক্ষমতার দিকে যেতে শুরু করেছে। সুতরাং কারোর যদি মনের মধ্যে এরকম বাসনাও থাকতো যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাবে বা কংগ্রেস ছেড়ে কোথাও অন্য কোনো দলে চলে যাবে,
সেই ব্যক্তি কিন্তু তার সিদ্ধান্তটা আপাতত স্থগিত রেখেছেন। কেউ হয়তো সিদ্ধান্ত বাতিলই করে দিয়েছেন এবং দেখতে চাইছেন যে কোন দিকে জল গড়ায়। তো এই যে পরিবর্তনটা, এটা একটা বড় দিক নির্দেশ করে। দ্বিতীয় পরিবর্তনটা হলো যে বিজেপিতে যে কংগ্রেস নেতারা চলে গেছিলেন তাদের মধ্যে এখন অস্থিরতা শুরু হয়েছে। তারা এখন আর বিজেপিতে তাদের মন বসছে না। তারা দেখছেন যে কংগ্রেস, তাদের যে আসল পার্টি সেটা হলো কংগ্রেস, সেই কংগ্রেসের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। যেখানে যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মীদের মুখের মধ্যে এখন হাসি, আনন্দ, একটা আত্মবিশ্বাস আসছে। আর বিজেপির ভেতরে আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে, যার কারণে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে যে এখন যদি তারা কংগ্রেসে না যায়, তারা যদি বিজেপিতে থেকে যায়, তাহলে ভবিষ্যতে হয়তো রাজনৈতিকভাবে তারা পিছিয়ে পড়বে। এই ভয়টা তাদের মধ্যে মানে ভেতরে তাদেরকে কুরে কুরে খাচ্ছে, যার কারণে আপনারা দেখবেন বিজেপি ছেড়ে কংগ্রেসে যাওয়ার একটা হিড়িক ধীরে ধীরে শুরু হয়েছে। এবং সেই হিড়িকের মধ্যে পুরনো বিজেপি নেতা পর্যন্ত আপনার বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছে। তো এই সব কিছুকে যদি আমরা খুবই স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব সত্যি সত্যি দেশের মধ্যে যে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেওয়া হয়েছিল এক সময়, সেটা উল্টে এখন আবার নতুন করে কংগ্রেস মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবং এইটাই বোধহয় ভারতবর্ষের রাজনীতির সবচেয়ে বেশি সুন্দরতা, এইটাই বোধহয় ভারতবর্ষে গণতন্ত্রের শক্তি। এবং এই শক্তিটাকে অবলম্বন করেই দেশের মধ্যে কংগ্রেস আবার বড় শক্তিতে পরিণত হতে শুরু করেছে। আমার মনে হয় এই যে পরিবর্তিত কংগ্রেস, এইটাকে আটকানোর মতন শক্তি এই মুহূর্তে বর্তমান বিজেপির নেই। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। জয় হিন্দ।